আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর পান্থপথে মুসাব্বিরের বাসায় পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন সালাউদ্দিন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশা করেন তিনি। একই সময়ে মুসাব্বিরের বাসায় যান ঢাকা ১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হকও। এ ঘটনার তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানান তিনি। যারা নির্বাচন বিরোধী, গণতন্ত্রের বিরোধী শক্তি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা, যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে। গুলশানে রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয় রাত ৯টায়। বৈঠকে তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া বৈঠকে উত্তরবঙ্গ সফর ও মনোনয়ন নিয়েও আলোচনা হতে পারে। আগামী রবিবার থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফরে যাবেন তারেক রহমান। ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলা এই সফর সাংগঠনিক কর্মসূচি, নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করবেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে শেষ দিনে আজ আরও ১৭৬ জন আপিল করেছেন। এ নিয়ে সর্বমোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আগামীকাল থেকে শুনানি শুরু হচ্ছে। এদিকে পাবনা ১ ও ২ সংসদীয় আসনের নির্বাচন নিয়ে নাটকীয়তা তৈরি হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন আপাতত স্থগিত রাখার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তবে অবশ্য এমন সংবাদ সঠিক নয় বলে বিবৃতি দেয় পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগ। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। হাইকোর্টের আদেশের পর গেল ২৪ ডিসেম্বর পাবনা ১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে সংশোধিত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৫ জানুয়ারি গ্যাজেটটির একটি অংশ স্থগিত করে আপিল বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আদেশও দেন আদালত। আদালতের আদেশের আলোকে নির্বাচন আপাতত স্থগিত রাখার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। মুঠোফোনে এমনটি নিশ্চিত করেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই আদালত কর্তৃক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, মানে ফার্দার কোনো আদেশ না পর্যন্ত পাবনার ১ ও ২ এর নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে। সিনিয়র জটিলতার কারণে তা লিখতে পারে। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হলে আবারও নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। এমন সিদ্ধান্তের কথা অস্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দেয় কমিশনের জনসংযোগ বিভাগের প্রধান রুহুল আমিন মল্লিক। এদিকে প্রার্থিতা ফেরত পেতে আপিলের শেষ দিনে নির্বাচন কমিশনে ভিড় করেছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। ৭ জনকেই আমরা যোগাযোগ করেছি এবং সবাই বলেছে যে না, তারা দরকার হলে এখানে এসে সাক্ষী দিবে। তারা আমাকে সমর্থন দিয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তারা বড় বড় যারা প্রার্থী আছেন তাদেরকে ৬ ঘন্টা, ১২ ঘন্টা বা ২৪ ঘন্টা সময় দেওয়া যায়। আমাদেরকে কোনো ধরনের রেসপন্স করা হয় না, কোনো সুযোগ দেওয়া হয় না। এই যে বৈষম্যটা, এটাতে আমরা যারা প্রার্থী আছি আমরা কষ্ট পাইলাম। আপিলকারীদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। আপিলে প্রার্থিতা ফেরত পাওয়ার প্রত্যাশা তাদের। 1% ভোটারের যে প্রবলেমটা, এটা আসলে আমার মনে হচ্ছে ব্যাপারটা স্বচ্ছ হয়নি। ওনাদের সমর্থন ছিল, বাট ওনাদেরকে আপনারা পাওয়া যায়নি। সবাই এখন কর্মজীবী মানুষ, দেখা যায় সবার প্রয়োজনে তারা বাড়িতে নাও থাকতে পারে। শনিবার থেকে আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির সময় ৩ জনের বেশি লোক সাথে না রাখতে আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য যা যা করণীয় সব করা হয়েছে। সরকার কোনো দলের প্রতি ঝুঁকে পড়েনি বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ছোট পার্টি বা বড় পার্টি কারো প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের মাজারগুলোতে আক্রমণ খুবই দুঃখজনক, সবাইকে শ্রদ্ধা করার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, সামনের নির্বাচনে সব ধর্ম মতের মানুষ যেন ভোট দিতে পারে সে ব্যাপারে সরকার আন্তরিক। সকালে ময়মনসিংহ শহরের বিভিন্ন মাজার ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে, আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি। আর বড় হোক পার্টি হোক ছোট পার্টি হোক সবার জন্য আমি বলবো প্ল্যাটফর্মটা সমান। দীর্ঘ 8 বছর পর আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে রাজধানীর ফার্মগেট এলাকার আনোয়ারা পার্ক। শুক্রবার মেট্রো রেল কর্তৃপক্ষ পার্কটি হস্তান্তর করে। শুক্রবার হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, পার্কটির নিরাপত্তা, সৌন্দর্য বর্ধন সহ বেশ কিছু পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই সেসব পরিকল্পনা বাস্তবায়ন করে পরবর্তীতে তার রক্ষণাবেক্ষণ করবে ডিএনসিসি। এ সময় তিনি আরও জানান, পার্কের অভ্যন্তরে শিশুদের জন্য রাইড স্থাপন সহ 2টি পৃথক মাঠ তৈরি করা হবে। এছাড়া পার্কের ভেতরে মেট্রো রেলের অবশিষ্ট স্থাপনা আগামী 2 মাসের মধ্যে অপসারণ করা হবে বলেও জানান তিনি। 2018 সালে মেট্রো রেল প্রকল্পের কারণে ফার্মগেট এলাকার একমাত্র গণপরিসর হিসেবে পরিচিত আনোয়ারা পার্কটি বন্ধ করে দেওয়া হয়। নারায়ণগঞ্জের আলোচিত হত্যাকাণ্ডের শিকার তানভীর মোহাম্মদ ত্বকির 30তম জন্মদিন আছে। উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে একাদশ জাতীয় ত্বকি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, তৎকালীন সরকার প্রধানের প্রত্যক্ষ মদদে নারায়ণগঞ্জ জেলায় একের পর এক আলোচিত হত্যাকাণ্ড চালানো হয়, যার অন্যতম উদাহরণ তানভীর মোহাম্মদ ত্বকি হত্যাকাণ্ড। অন্তর্বর্তী সরকারের সময়ে ত্বকি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেন অনেকেই। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মধ্যে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। 2013 সালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন ত্বকি। পরে শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে আমানুল্লাহ আমান বলেন, আপোষহীন নেত্রী দেশের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তি হিসেবে পরিণত হয়েছেন জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও। তার কর্মময় জীবন আগামীতে বিএনপির নেতাকর্মীদের জীবনের পাথেয় হিসেবে কাজ করবে। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোক সভায় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে সেই সিদ্ধান্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। ফরিদপুরে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট অ্যান্ড বেকম্যানস আয়োজন করেছে বেকম্যানস বিস্কুট ফেস্টিভ্যাল। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে 9 থেকে 10 জানুয়ারি 2 দিনের 10ম আসর চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নানা আয়োজনে 75 বছর পূর্তি উদযাপন করেছে হলিক্রস কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। দিনব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনটিভি। 3 দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর খন্দকার এহসানুল কবির। পরবর্তীতে বিদ্যালয়ের সঙ্গীত, যুগের প্রার্থনা, জাতীয় পতাকা ও বিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত ও বিদ্যালয়ের প্রার্থনা করা হয়। অতিথিদের ফুল ও ব্যাচ প্রদান, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, জুবলির বাতি প্রজ্বলন, থিম সঙের সাথে নাচ, সম্মাননা প্রদান, কেক কাটা ইত্যাদি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয় দিন উদযাপিত হয়। নতুন বিতর্কে জড়ালো বিসিবি। বিশ্বকাপ টি-20 নিয়ে বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে সাবেক অধিনায়ক তামিমের একটি মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করেছেন ক্রিকেট বোর্ডেরই অন্যতম পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। যদিও বিসিবির এই পরিচালক এনটিভিকে জানিয়েছেন এটি তার একান্ত ব্যক্তিগত মতামত। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ক্রিকেটাররা। বিসিবির সভাপতি বরাবর চিঠি দিয়েছেন কোয়াব। নিলয় মজুমদার জানাচ্ছেন বিস্তারিত।
ক্রিকেটের ইন্টারেস্ট দেখে বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। ভারতে বিশ্ব টি-20 খেলা নিয়ে চলমান সংকটকে ঘিরে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ব্যক্তিগত মতামত জানালেও তা সহজভাবে নিতে পারেননি বিসিবি পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে নিয়ে বিস্ফোরক এক স্ট্যাটাসের পর দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও নিজের এই লেখা একান্তই ব্যক্তিগত বলছেন বোর্ড পরিচালক। আমি গতকালকে যে বক্তব্য দিয়েছি সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত এবং এর সাথে অনেকে ক্রিকেট বোর্ডকে জড়িত করে ফেলছেন, অনেকে বলছেন একজন পরিচালক হিসেবে আমি এই ধরনের কথা বলতে পারি কি পারি না। তো একজন পরিচালকের হওয়ার আগে কিন্তু আমি একজন সংগঠক বা আমি একজন ব্যক্তি মানুষ। আমি অন্য বাংলাদেশের যাবতীয় যত ক্রীড়াপ্রেমী জনসাধারণ আছে, ক্রীড়াপ্রেমী ভক্তরা আছে, ক্রিকেট ভক্তরা আছে, আমিও তাদের ভিতরে একজন নিজেকে মনে করি। তবে নাজমুলের এই মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন ক্রিকেটাররা। মোমিনুল হক, তাইজুল, তাসকিনরা জানিয়েছেন বিসিবির একজন পরিচালকের মুখে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। শুধু তাই নয়, ক্রিকেটারদের সংগঠন কোয়াবও একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে এ মন্তব্যের। একজন না দুইজন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না বা ওনারা এটা নিয়ে কি করবেন, বাট এটা আসলে সত্যিই গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপার নিয়ে জটিলতা দূর করার পরামর্শ বিসিবিকে দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের বিপক্ষে ভয়াবহ অভিযোগ তুলেছেন বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ। তার দাবি, আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরুবাজের হোটেল কক্ষে অনুমতি ছাড়াই প্রবেশ করেছেন ইন্টিগ্রিটি ইউনিটের সদস্যরা। এ বিষয়ে সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। বাট এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। গুরবাজ আমাকে পরে বলছে যদি এই টাইপের সিচুয়েশনগুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। বিষয়টা খুবই আমাদের দৃষ্টিকটু মনে হয়েছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।